টপিক হচ্ছে আমাদের আজকের, যারা নোট করবা তারা দ্রুত যুক্ত হয়ে যাও। টপিক ওওপি এর 4 পিলার। ওওপি আমি গত ক্লাসে আলোচনা করছি, তাই না? ওওপি এর 4 পিলার, এ হচ্ছে আমাদের ইউনিটের নাম, ওওপি 4 পিলার। আর ইউনিট কত? পঞ্চম। আমি বেশি এই পাশে লিখে ফেলছি, আমার এই পাশে স্পেস আছে আজকে। যাই হোক, বুঝলাম, আমার এর বাইরে যাওয়া যাবে না। স্যার আপনার আইফোনটা কই? আইফোন আমি খাইছি গিলে। হ্যাঁ, আজকে লাইভটা একটু অন্যরকম লাগতেছে না? এই যে এটা বিয়ার, তার মানে কি ফোন চেঞ্জ হয়েছে, তাই না? গুড, ও বুঝতে পারছে, ওর হচ্ছে মাথায় ব্রেন আছে। হ্যাঁ, ও খেয়াল করছে বিষয়টা। যাই হোক, এই পাশে কত দূর পর্যন্ত স্পেস? এই মেবি এতদূর পর্যন্ত। আরো আছে, এই যে এত দূর পর্যন্ত স্পেস, কিন্তু আমি শুধু ওই পাশেই লিখতেছি। আচ্ছা, ওয়াশিং ইনহেন্সার লেখছো ইউনিট 4 ক্লাস হয়েছে নাকি? এই ইউনিট 4 ওওপি এর গুরুত্ব গত সপ্তাহের মঙ্গলবারে হয়েছিল, ঠিক আছে? এই সপ্তাহের রবিবারে আমি ক্লাসটা মিস করছি, নিতে পারিনি, নাহলে আজকে আমরা 6ষ্ঠ অধ্যায়ে থাকতাম, তাই না? আই হোপ বুঝতে পারছো তোমরা। ওকে, তো ওওপি এর 4 পিলার, মানে আমাদের ইউনিটের বিষয় হচ্ছে ওওপি এর 4 পিলার। 4 পিলার বলতে বোঝাচ্ছে কি জানো? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 4টি স্তম্ভ বা 4টি খুঁটি। আমাদের এই যে ওওপি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে, এটা মূলত 4টা জিনিসের উপরে দাঁড়ায় আছে। সেই 4টাকে বলা হচ্ছে পিলার। কি পিলার? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 4 পিলার। বুঝতে পারছো? সেই 4 পিলার 4টার নাম যদি আমি লিখি, ওই দিন শুধুমাত্র এগুলোর নাম লিখে দিলাম, কিন্তু এক্সপ্লেইন করি নাই, ব্যাখ্যা দিই নাই, কারণ বলছিলাম পঞ্চম অধ্যায়ে এগুলোর বিস্তারিত আলোচনা হবে, তাই না? তো 1 নম্বরে ছিল আমাদের ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স, তাই না? নাম্বার 2 এ ছিল এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন। নাম্বার 3 দেখেছিল পলিমরফিজম। এবং নাম্বার 4 যে খুঁটিটা বা পিলারটা আছে সেটা হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। এই 4টাকে আমরা একত্রে বলি হচ্ছে 4 পিলার অফ ওওপি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 4টা পিলার হচ্ছে এই 4টা 4 পিলার, ঠিক আছে? প্রথমটা হচ্ছে ইনহেরিটেন্স, তারপর হচ্ছে এনক্যাপসুলেশন, তারপর হচ্ছে পলিমরফিজম, তারপর হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশন। ইনহেরিটেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে, কারণ ইনহেরিটেন্সেরও আরও প্রকারভেদ আছে। সো এইটা আমরা একটু সবার পরে শিখব। আগে এই 3টা সিঙ্গেল জিনিস, সিঙ্গেলদেরকে আমরা আগে সময় দিব, ঠিক আছে? আর একটু পরে, কিন্তু একটু পরে গবেষণা করব, আলোচনা করব, ঠিক? এখন আমরা আলোচনা শুরু করি এগুলোর। তো প্রথমে আমরা কাকে বাদ দিতে চাইলাম? ইনহেরিটেন্স। কেন? ইনহেরিটেন্স আমরা সবার পরে আলোচনা করব। সবাই এখনো যুক্ত হচ্ছে না কেন জানি, আমি বুঝতেছি না। সবাই একটু যুক্ত হয়ে যাও দ্রুত। এই তো ফারাবি আহমেদ চলে আসে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ফারাবি আহমেদ। বাকিদেরকে মেনশন করো যারা যুক্ত আছো তোমরা। ডাটা অ্যাবস্ট্রাকশন থেকে শুরু করব। এটা আমরা সবার পরে শিখবো, ঠিক আছে? তো প্রথমে শিখবো হচ্ছে আমরা ডেটা অ্যাবস্ট্রাকশন, 4 নাম্বার। দেখো, আমরা একটা বিষয় জানি যে ওওপি মানেই হচ্ছে যে ওওপি মানেই হচ্ছে তোমার কি? ক্লাস এবং অবজেক্ট। কি বলছিলাম? ক্লাস এবং অবজেক্ট। ক্লাস কাকে বলে, অবজেক্ট কাকে বলে, গত ক্লাসেই কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করে দিছি, তাই না?
ক্লাস মূলত অনেকগুলো অবজেক্টের সমষ্টি এবং এটি একটি ফিজিক্যাল লজিক্যাল এন্টিটি এবং এটা একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। আর অবজেক্ট কি? এটি একটি ফিজিক্যাল এন্টিটি, যেমন এইটা। কি অবস্থা ব্রো? শাহরিয়ার হোসেন নাবিল, কি রে এত সময় লাগে আসতে ক্লাসে? ওপি, তাহলে ওপির 4 পিলার আমরা একটু আগে লিখছি। হ্যাঁ, তাহলে এটা কোত্থেকে আসলে কিভাবে আসছিল আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করছি। এবং এইটার মেইন যে দুটো টপিক, সেটার 1 নাম্বার টপিক হচ্ছে কি বলতো? 1 নাম্বার টপিক হচ্ছে আমাদের ক্লাস, এবং নাম্বার 2 যে আছে সেই টপিকটা হচ্ছে আমাদের অবজেক্ট। এই দুটো হচ্ছে আমাদের মেজর পয়েন্ট। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একদম মূল যে দুইটা জিনিস সেটা হচ্ছে ক্লাস এবং অবজেক্ট। এবং এই ওপির পুরা সিস্টেমটা কার উপরে দাঁড়ায় আছে? 4টা পিলারের উপরে। সেই 4টা পিলারের নাম কি? ইনহেরিটেন্স, ডাটা অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন এবং পলিমরফিজম। ঠিক আছে? তো দেখো, আমরা এই ক্লাস এবং অবজেক্ট নিয়ে মূলত ওপি গঠিত। আমাদের সবার আগে এই ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে ধারণা নেওয়া উচিত ছিল বা উচিত। দ্যাটস আমি তোমাদের পূর্বের ক্লাসে এই ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে পড়ায় নিছি, কারণ আমরা এখন যা কিছু করব সব কিছুই এই ক্লাস এবং অবজেক্টের উপরেই করব। বুঝতে পারলাম? এখন যা করবো সব ক্লাস এবং অবজেক্টের উপরেই প্রয়োগ করবো আমরা। ঠিক আছে? তো প্রথমে আসো ডাটা অ্যাবস্ট্রাকশনের কাছে। প্রথমে ডাটা অ্যাবস্ট্রাকশন। আচ্ছা, অ্যাবস্ট্রাকশন কি সেটার একটা আমরা দেখি আগে দেখি অ্যাবস্ট্রাকশন কাকে বলে আছে কি না? অ্যাবস্ট্রাকশনের সিনট্যাক্স আছে। আচ্ছা, এই যে অ্যাবস্ট্রাকশন কাকে বলে, দেখো, ডাটা অ্যাবস্ট্রাকশন হলো ডাটা টাইপ বর্ণনা করার একটি কৌশল। ডাটা অ্যাবস্ট্রাকশন হচ্ছে ডাটার টাইপ বর্ণনা করার একটি কৌশল। ডাটা টাইপ কি ছিল? আমরা কিন্তু পাইথন 1-এ কিন্তু ডেটা টাইপ পড়ছিলাম 3য় অধ্যায়ে, মনে আছে? ডেটা টাইপ কত প্রকার ছিল? 5 প্রকার। কি কি ছিল? স্ট্রিং, নাম্বার, তারপরে লিস্ট আপল, ডিকশনারি। তাহলে এখানে কি বলছে? ডেটা অ্যাবস্ট্রাকশন এমন একটি ক্লাস যেটি হচ্ছে ডাটা টাইপ বর্ণনা করার একটি কৌশল বা প্রক্রিয়া। কিসের? ডাটার ধরন। কি বললাম? ডাটার ধরন মানে আলোচনা করা বা হচ্ছে গঠন করা বা হচ্ছে ওইটা নিয়ে কাজ করার একটা মাধ্যম বা কৌশল হচ্ছে কি বলতো? ডাটা অ্যাবস্ট্রাকশন। তারপরে কি হচ্ছে দেখো, কৌশল যেখানে কিছু ডাটা থাকে এবং ওই ডাটা অ্যাক্সেস করার জন্য কিছু ফাংশন থাকে। কথাটা বুঝলা? তোমরা তো ফাংশন সবাই জানো, তাই না? ফাংশন একটি বড় প্রোগ্রামের ক্ষুদ্র স্বাধীন অংশ যার একটি নির্দিষ্ট নাম আছে এবং যা এক বা একাধিক স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত। আমি এটা কিন্তু তোমাদের প্রথম অধ্যায়ে ক্লিয়ার করে ফেলছি। তার মানে কি বুঝলা? একটি ক্লাস থাকবে, এই ক্লাসের আওতায় বেশ কিছু ফাংশন থাকবে। কি থাকবে? ফাংশন থাকবে। এবং এই ক্লাসের ডাটাগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের এই ফাংশনগুলোকে লাগবে। বুঝতে পারছো? তার মানে কি? ক্লাসের ভিতরের কোনো মান, ভেরিয়েবল ইত্যাদিকে অ্যাক্সেস করার জন্য অবশ্যই আমাদের ফাংশন লাগবে। প্রত্যেকটা ফাংশনের ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে আমাদের আলাদা আলাদা ফাংশনের প্রয়োজন পড়বে। ঠিক আছে? ডাটা অ্যাবস্ট্রাকশনে আমরা মূলত এখন বলতেছি কি জানো? ডাটার সিকিউরিটি নিয়ে। ডাটা কি? উপাত্ত। আমাদের প্রোগ্রামিংয়ের জগতে যা কিছুই আছে, তুমি যা কিছুই দেখো না কেন, সব কিছুই হচ্ছে কি বলতো? সব কিছুই হচ্ছে ডাটা, মানে হচ্ছে উপাত্ত। আমরা সেই ডাটাগুলোকে সেভ করব কিভাবে, অন্য ইউজারের হাত থেকে বাঁচাবো কিভাবে, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের মধ্যে যাতে না যাইতে পারে সেটা রক্ষা করব কিভাবে, সেই বিষয়টা নিয়েই হচ্ছে এই চার স্তম্ভ কাহিনী। তো প্রথমে কে বললাম? ডাটা অ্যাবস্ট্রাকশন। এটা একটি ডেটা টাইপ বর্ণনার কৌশল। ডাটা অ্যাবস্ট্রাকশন কি? এটি ডেটা টাইপ বর্ণনা করার একটি কৌশল যেখানে প্রত্যেকটি আইটেম বা ভ্যালুকে অ্যাক্সেস করার জন্য নির্দিষ্ট ফাংশনের প্রয়োজন পড়ে। ঠিক আছে? তো এখন একটু বাংলা ভাষায় আসা, আমার ভাষাতে। ডাটা অ্যাবস্ট্রাকশন এমন একটা জিনিস যেখানে তোমার কি কাজ হচ্ছে এইটা মেইন, কিভাবে কাজ হচ্ছে ইটস ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, এই যে শোনো, আমি একটা কথা বলি, তোমার মস্তিষ্ক কাজ করতেছে, মানে তুমি পড়তে পারতেছো, দেখতে পারতেছো, ইটিসি করতে পারতেছো, এই যে তুমি করতে পারতেছো কি না এটা ম্যাটার করে। কিন্তু এই যে মস্তিষ্ক কিভাবে কাজ করতেছে ইটস ডাজন্ট ম্যাটার, এটা তোমার জানার দরকার নেই। আর বাংলা ভাষায় যদি আরো বলি, ধরো তুমি ওই যে গাড়ি
চালায় না, গাড়ি চালাই না আমরা, তো ওই যে হর্ন দিলে পিপ পিপ করে, আবার ক্লাস স্টার্ট দিয়ে দিলে মোটর সাইকেল স্টার্ট ধরে। তো আমরা কিন্তু এই যে স্টার্ট ধরলো কি না, চাপ দেওয়ার পরে সে সিগন্যাল দিল কি না, এগুলোর উপর ফোকাস করি, এগুলোর উপর ম্যাটার করে। কিন্তু এই যে চাপ দেওয়ার পরে ওটা কেন হচ্ছে পিপ পিপ করলো, সেলফ টেস্ট দেওয়ার পর কেন স্টার্ট ধরলো, এটার উপর কিন্তু আমরা মনোযোগ দিই না, বা এটা আমাদের জানারও প্রয়োজন পড়ে না। এটা সম্পূর্ণ কি ইনার একটা সিস্টেম বা ইনার একটা বিষয়, ওটা আমাদের জানার কোনো প্রয়োজন আছে না। আমাদের হচ্ছে কাজ হচ্ছে কি না, এইটা হচ্ছে ম্যাটার করে। তো এই ডেটা অ্যাবস্ট্রাকশন অমনই একটা জিনিস যেখানে আমাদের কি কাজ হচ্ছে সেইটা মেন, কিভাবে কাজ হচ্ছে এটা মেন না। বুঝতে পারছো? এই হচ্ছে পড়া। ডেটা অ্যাবস্ট্রাকশনের সিনট্যাক্স লেখো। লেখো যে অ্যাবস্ট্রাকশনের সিনট্যাক্স। অ্যাবস্ট্রাকশনের সিনট্যাক্স। মনোযোগ দাও ক্লাসে, দুষ্টামি করো না। হ্যাঁ, তো দেখো এখানে একটা প্রশ্ন আছে আমাদের যে ডাটা অ্যাবস্ট্রাকশনের সিনট্যাক্স লেখো ফ্রম এবিসি, ফ্রম এবিসি। এখানে একটা এমনিতে একটা এক্সাম্পল দিছে, আমরা ওটাই করি। ফ্রম এবিসি, তারপর হচ্ছে ইম্পোর্ট, এটা আমি তোমাদের করাইছিলাম, আই হোপ তোমরা বুঝতে পারবা এটা। দেখো ফ্রম এবিসি ইম্পোর্ট এবিসি, এই ফ্রম কেন ব্যবহৃত হয়, ইম্পোর্ট কেন ব্যবহৃত হয়, আমি তোমাদের বলছিলাম। হ্যাঁ, এই ক্লাস থেকে এই মেথডটাকে বা এই মডিউলটাকে আমরা কি করলাম, আমাদের প্রোগ্রামে আমদানি করলাম, আই মিন ইম্পোর্ট করলাম। ঠিক আছে, তারপরে আমাদের লিখতে হবে কি জানো, তারপর লিখতে হবে ক্লাসের নেম। প্রথমে তো ক্লাস কিওয়ার্ড অবশ্যই দিতে হবে, মাস্ট বি। তারপরে ক্লাসের নাম থাকতে হবে। আমি তোমাদের সিনট্যাক্স এটা শিখাইছিলাম, ক্লাসের সিনট্যাক্স শিখাইছিলাম তোমাদের। হ্যাঁ, তো এইখানে আমাদের এই এবিসি তাকে দিয়ে দিলেই কাজ শেষ। এটাই হচ্ছে আমাদের তোমার এই ডাটা অ্যাবস্ট্রাকশনের সিনট্যাক্স। এটা উঠাই নাও, প্রশ্নে আসবে যে অ্যাবস্ট্রাকশনের সিনট্যাক্স লেখো। ঠিক আছে, তখন এমনি লিখবা, সিম্পল, সুপার সিম্পল, লিখে ফেলো ঠাস করে, লিখে পরের প্রশ্নে আসো। অ্যাবস্ট্রাকশন বুঝলাম, এখন যাবো আমরা হচ্ছে এনক্যাপসুলেশনে। আর ইনহেরিটেন্স নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে হবে, অনেক বড় এটা। আচ্ছা, এটা উঠে নাও তাহলে। এইবার আসো এনক্যাপসুলেশন। এখন আসো ক্যাপসুলেশন। আচ্ছা, ক্যাপসুলেশনের মধ্যে ক্যাপসুল কথাটা তোমরা শুনছো তাই না? ক্যাপসুল বলতে বোঝায় ওই যে থাকে না এরকম, কি থাকে এরকম আঁকাও, ডিম থাকে, ঘোড়ার ডিম, এই যেরকম কিন্তু ক্যাপসুল পাওয়া যায়। হ্যাঁ, এরকম মাঝখানে টান থাকে, এক পাশে তোমার লাল নীল কালার থাকে, আর এক পাশে ট্রান্সপারেন্ট থাকে, তাই না? দেখো ওই যে এই জিনিসটা আমরা যখন খুলি, খোলার পর ওগুলো কিন্তু গুঁড়া গুঁড়া পাওয়া যায়, তাই না? একটু একটু ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো থাকে না, ওগুলাকে কি করে, এই যে বাইরের স্তরটা ওই জিনিসগুলোকে রক্ষা করতেছে। ঠিক আছে, আমার ভাষা, আমি কিভাবে বলি, আমার এক্সপ্লেইনটা মাথার মধ্যে গেঁথে নাও, আমি যেভাবে বলবো ওইভাবে পরীক্ষা লিখবা। ঠিক আছে, মনে রাখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো শোনো, এই এনক্যাপসুলেশন এমন একটা পদ্ধতি যেখানে আমাদের ডেটাগুলোকে রক্ষা করার জন্য বা বাহিরের অবাঞ্ছিত অ্যাক্সেস থেকে রক্ষা করার জন্য কাজ করে থাকে। এনক্যাপসুলেশন কি করে, আমাদের ডেটা বা ভ্যালুকে বাহিরের অবাঞ্ছিত অ্যাক্সেস হতে রক্ষা করার জন্য কী ব্যবহৃত হয়, এই ডেটা এনক্যাপসুলেশন ব্যবহৃত হয়ে থাকে। হ্যাঁ, এইখানে দেখো আমি কি বললাম, এই যে একটা ক্যাপসুলের এক্সাম্পল দিলাম, এই ক্যাপসুলটা যদি আমরা খুলি ওইখানে অনেক গুঁড়া গুঁড়া জিনিস পাওয়া যায়, তাই না? তো দেখো ওইখানে কিন্তু অনেকগুলো মেডিসিনের একটা সংমিশ্রণ আছে, বাট সবাই কি একটা ইউনিট হিসাবে কাজ করতেছে না, সবাই একক হয়ে কাজ করতেছে না। কেমনে একক হয়, এই যে যেমন এনক্যাপসুলেশনের ভিতরে ক্যাপসুলটার ভিতরে অনেকগুলো মেডিসিন একত্র করে গুঁড়া গুঁড়ো করে রাখা হয়েছে, সেখানে এই যে উপরের প্লাস্টিক আবরণটা দ্বারা সবগুলোকে ঢেকে রাখা হয়েছে, এটা ওইটাই খাওয়া হচ্ছে। তাহলে কি সবাই একটা ইউনিট বা ব্লক হিসাবে কাজ করতেছে আমাদের, তাই না? তো এই এনক্যাপসুলেশন মূলত কি করে, তাহলে বাহিরের অবাঞ্ছিত
অ্যাক্সেস হতে আমাদের ডেটাকে রক্ষা করে। বুঝতে পারছো? এটাই হচ্ছে ডেটা এনক্যাপসুলেশন। এবং এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো কখন, যখন প্রোগ্রাম করব। এনক্যাপসুলেশনের প্রোগ্রাম করব, ইনহেরিটেন্সেরও করব, অ্যাবসর্পশনেরও করব। ঠিক আছে? তখন আরো ভালোভাবে বুঝতে পারবা। তো আপাতত জাস্ট এতটুকু মনে রাখলে হবে যে এনক্যাপসুলেশন এমন একটা জিনিস যেটা বাহিরের অবাঞ্ছিত অ্যাক্সেস হতে আমাদের ডেটাগুলোকে রক্ষা করার জন্য কাজ করে থাকে। মনে করো আমাদের ক্লাসের মধ্যে, এটা আমাদের ক্লাস, এই ক্লাসের মধ্যে বিভিন্ন ডাটা আছে বা ফাংশন আছে। হ্যাঁ, এই যে এই ডাটাগুলোকে সেভ করার জন্য অবাঞ্ছিত অ্যাক্সেস, বোঝো, মানে হ্যাকারও চাচ্ছে অ্যাক্সেস পাচ্ছে ওরকম, মানে হুদাও যাতে অ্যাক্সেস কেউ না নিতে পারে, এর জন্য মূলত আমরা কি ব্যবহার করব? এনক্যাপসুলেশন ব্যবহার করব। ঠিক আছে? মরফিজম, এটা একটা ইন্টারেস্টিং পড়াশোনা। হ্যাঁ, এর আগে তোমাদেরকে এটা একটু পড়ে শোনাই। পলিমরফিজম কাকে বলে? এই প্রশ্নটা মেবি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আছে। পলিমরফিজম কাকে বলে? দেখো, পলি এবং মরফিজম নামক দুটো গ্রিক শব্দ সমন্বয়ে গঠিত, অর্থাৎ একই জিনিসের একাধিক ব্যবহারকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে কি বলে? পলিমরফিজম বলে। এখানে একদমই সংক্ষিপ্তভাবে লিখছে এরা, কেন লিখছে আমি জানি না, কি লিখছে সেটা একটু পড়ি। অর্থাৎ একই জিনিসের একাধিক ব্যবহারকে বা একাধিক রূপকে অবজেক্ট ওরিয়েন্টেডে প্রোগ্রামিংয়ে পলিমরফিজম বলে। এটা ওরা লিখছে আর কি। এখন আসো আমার ভাষাতে। হ্যাঁ, পলিমরফিজম, এখানে দুইটা ভাষা আছে। ফার্স্ট হচ্ছে পলি, তারপরে কি মরফিজম, তাই না? দেখো এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে পলি, একটা হচ্ছে মরফিজম। এই দুইটাই মূলত গ্রিক শব্দ। কি শব্দ বলো তো? গ্রিক শব্দ। কি শব্দ? এই গ্রিক শব্দ কয়টাই? এই দুইটাই, পলিও মরফিজম। এই পলিওর তো বহু, কি বলো তো? বহু। আর এটা হচ্ছে রূপ। একটা এক্সাম্পল দিব, ভালো এক্সাম্পল দিব। বহুরূপ, বহুরূপের একটা ভালো এক্সাম্পল দিব, বাস্তব এক্সাম্পল। দেখো, পলিমরফিজম দুইটা আলাদা আলাদা শব্দ। পলি একটা শব্দ, মরফিজম একটা শব্দ। এই দুইটাই মূলত হচ্ছে গ্রিক শব্দ। গ্রিক ভাষায় পলি অর্থ হচ্ছে বহু আর মরফিজম হচ্ছে রূপ। তাহলে একই ক্লাসের অবজেক্টের ভিন্ন ভিন্ন রূপ হচ্ছে আমাদের পলিমরফিজম। ঠিক আছে? বাকিটা পর্যন্ত পড়ে নিও। এইটা মূলত দেখো, আমাদের একটা মনে করো অবজেক্ট আছে। কি আছে? অবজেক্ট আছে। সো আমরা একবার রান করলাম, এক এক রকম আসলো, আর একবার রান করলাম, আরেক রকম আসলো। ওইটাকে তাহলে কি বলতে পারি আমরা? ভিন্ন রূপ বলতে পারি। ভিন্ন রূপ বলতে পারি। হ্যাঁ, আমরা এই যে নাগিন ডান্স দেখছো? এই নাগিন ডান্সে কিন্তু ভিন্নতা দেখা যায়। কি দেখা যায়? ভিন্নতা। দেখো, নাক ডান্সও দেখা যায়, শুধু নাগিন না, নাক, নাগিনের যে ইয়া থাকে সেটাকে নাক বলে মেবি, তাদের মধ্যেও কিন্তু দেখা যায় ভিন্নতা, বহুরূপ দেখা যায়। ঠিক আছে? তো আমি পরে যে ছিলাম পলিমরফিজমের বহুরূপ। এটা কেমনে বুঝবা বহুরূপটা? তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দেই স্ট্যাটিক পলিমরফিজমের। তোমাদের বইয়ে এটা নাই। পলিমরফিজম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক পলিমরফিজম, একটা হচ্ছে ডাইনামিক পলিমরফিজম। স্ট্যাটিকটা একটু বুঝাই। দেখো, এটা প্লাস অপারেটর, সবাই জানো এটা একটি প্লাস অপারেটর, আই মিন অ্যারিথমেটিক অপারেটর। হ্যাঁ, তো তোমার এইখানে মনে করো দুইটা ভেরিয়েবল আছে, a = 10, b = 20। ঠিক আছে? তুমি যদি c একটা ভেরিয়েবল নিয়ে লেখো যে a + b, এর মানে কি? c এর ভ্যালু এখন কত হবে? এই আর 10 আর 20 কে যোগ করে হবে 30। যোগ করলো, তাহলে দেখো তো এই প্লাস অপারেটরটা এই দুইটাকে যোগ করে একটা ভিন্ন জিনিস তৈরি করলো, একটা ভিন্ন রূপ তৈরি করলো না? কার? এই সংখ্যা দুটো ভিন্ন রূপ তৈরি করলো। এটা তো গেলো একটা। আবার তুমি যদি জাস্ট এখানে কোটেশন লাগাই দাও তাহলে কি হবে? এর যোগফল কত হবে রে? কে বলতে পারবা? বলো তো দেখি। এখন এই সি এর যোগফল কত হবে? আউটপুট বলো, সবাই বলো। এই এ বি যোগ করে সি এর পরে এখানকার আউটপুটটা কত হবে একটু কাইন্ডলি বলেন তো আপনারা, আমাকে আমি একটু শুনিতে চাই। হ্যাঁ, গুড। এটা হবে 1020। আমরা ম্যাথমেটিশিয়ান না, আমরা হচ্ছে প্রোগ্রামার। আমাদের থিঙ্কিং লেভেল আলাদা, আমাদের চিন্তা ভাবনা আলাদা, আমরা লজিক্যাল। ঠিক আছে? এটা ম্যাথমেটিশিয়ানদের খাবার নেই এখানে, মানে কাজ নেই, পারবে না। হ্যাঁ, উল্টে যাবে ম্যাথমেটিশিয়ানরা, নিটোপিক ডাকলে এখন উল্টে যাবে। হ্যাঁ, তো দেখো এখানে আমরা স্ট্রিং যোগ করছি। তো দেখো তো এই একই অপারেটরের দুইটা ভিন্ন রূপ দেখতে পারলা কিনা? এটা প্লাস অপারেটর, দেখো এখানে একটা রূপ দেখালো, এখানে একটা রূপ দেখাইলো। তাহলে এখানে কি দুইটা রূপ দেখতে পেলাম না অলরেডি?
এইভাবে পলিমরফিজমটা এইভাবে কাজ করে, মূলত একই জিনিসের অনেক ভিন্ন ভিন্ন রূপকে পলিমরফিজম বলে বা বোঝায়। বুঝলা? বুঝলে বলো বুঝছি। বলো দ্রুত। তারপরে এবার আমরা পড়বো যে ফাইনাল আমাদের পয়েন্ট, সেটা হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স, হ্যাঁ, এটা এখন পড়বো আমরা। ইনহেরিটেন্সে যাওয়ার আগে আমি ইনহেরিটেন্সের যে সংখ্যাটা বলবো এই সংখ্যাটা তোমরা লিখে নিবা। বইয়ে কি আছে? আচ্ছা, বইয়ে দেখে কি লিখছে, যদি ভালো লাগে তাহলে বলবো যে এখান থেকে লিখো, আর যদি না বলো তাহলে দরকার নেই। আচ্ছা, ইনহেরিটেন্স কাকে বলে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে একটি ক্লাস প্রয়োজনে অন্য আরেকটি ক্লাসের কিছু বৈশিষ্ট্য অর্জন করে তাকে ইনহেরিটেন্স বলে। এটাও সহজ আছে, এটাই পড়ে নিও, একটি ক্লাস আরেকটি ক্লাসে। তবে ইনহেরিটেন্সের সংখ্যাটা এরকম হওয়া, সেটা হচ্ছে কি জানো, যে ইনহেরিটেন্স হচ্ছে এমন এক ধরনের মেকানিজম যেখানে তার চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্য এবং বিহেভিয়র ধারণ করে, তাকেই মূলত হচ্ছে ইনহেরিটেন্স বলে। এখন আসলে ইনহেরিটেন্স জিনিসটা কি এইটা আগে বুঝতে হবে আমাদের। ইনহেরিটেন্স মানে হলো উত্তর অধিকার সূত্রে পাওয়া, মানে বাপ দাদা জমি যেটাকে বলা হয় আর কি সোজা ভাষায়। ঠিক আছে, তুমি মনে করো তোমার বাবার ছেলে, তোমার বাবা মারা যাওয়ার পরে তোমার বাবার যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো কে পাবে? সেই সম্পদগুলো অবশ্যই তুমি পাবা। তাহলে এই জন্যই তোমার বাবাকে বলা হচ্ছে প্যারেন্ট ক্লাস। কি বলা হচ্ছে? প্যারেন্ট ক্লাস, মেইন ক্লাস বা হচ্ছে সুপার ক্লাস। আর তোমাকে বলা হচ্ছে চাইল্ড ক্লাস বা হচ্ছে ড্রাইভড ক্লাস বা হচ্ছে সাব ক্লাস। বুঝছো? তো ইনহেরিটেন্স কাকে বলে? বইয়ের ভাষা লিখলে লিখলা, সমস্যা নেই, বাট এটাও সুন্দর। ইনহেরিটেন্স হচ্ছে এমন এক ধরনের মেকানিজম যেখানে তার চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্য বিহেভিয়র ধারণ করে, আর এটাকেই মূলত ইনহেরিটেন্স প্রক্রিয়া বা ইনহেরিটেন্স বলে। যাদের যেটা পছন্দ পড়ে নিবা, ঠিক আছে? তো এটা কিভাবে কাজ করে দেখো। আমি মনে করো আমার বাবার ছেলে, ঠিক আছে? তো এখন আমার বাবার মনে করো 2 বিঘা সম্পত্তি আছে। কি আছে? 2 বিঘা সম্পত্তি আছে। এখন বাবা মারা যাওয়ার আগে আমি বিয়ে করছি, করার পরে মনে করো কাজ করছি, কাজ করে আরও 2 বিঘা জমি কিনছি আমি, ঠিক আছে? তাহলে আমার কাছে কিন্তু 2 বিঘা থাকলো, এবং আবার বাবা মারা যাওয়ার পরে আমি কিন্তু আমার বাবার কাছ থেকে ওই 2 বিঘা সম্পত্তি আমার কাছে নিয়ে আসবো বা আমি পাবো। এই জন্য আমি ড্রাইভড মানে কি? আনায়নকৃত বা নিয়ে আসা। আমি হচ্ছে ড্রাইভড ক্লাস, মানে নিয়ে আসা ক্লাস, মানে চাইল্ড ক্লাস, বাচ্চা ক্লাস। আমি হচ্ছি বাচ্চা, আর আমার বাবা হচ্ছে আমার প্যারেন্টস। এই জন্য আমাকে বলা হচ্ছে চাইল্ড ক্লাস বা ড্রাইভড ক্লাস, আর ওই ক্লাসকে কি বলা হচ্ছে? মেইন ক্লাস বা হচ্ছে প্যারেন্ট ক্লাস, ঠিক আছে? তো ক্লাসের মধ্যে একটু আমরা যদি আলোচনা করি, ধরো এই যে প্রথম ক্লাস, আমরা জানি ক্লাস বানাইতে প্রথমে ক্লাস কি লিখতে হয়। এই এটাকে ধরো প্যারেন্ট ক্লাস। কি ক্লাস? প্যারেন্ট ক্লাস। তাহলে এখানে মনে করো 2 বিঘা সম্পত্তি আছে। কয় বিঘা? এখানে 2 বিঘা সম্পত্তি আছে। 2 বিঘা সম্পত্তি আছে। কয় বিঘা সম্পত্তি আছে? অলরেডি এখানে আমাদের 2 বিঘা সম্পত্তি আছে। এইখানে আমি আরেকটা ক্লাস বানাইলাম বি। কি বলো তো? বি। এই বি এর মধ্যে বি মনে করো আমি ক্লাস। কি বলো তো? এইটুকু আপাতত মনোযোগ দরকার নেই, আগে বুঝো। বি মনে করো আমি ক্লাস, হ্যাঁ? এখন একটা মজার জিনিস তোমাদেরকে শিখাই, দেখো। এইটাকে বলবা তোমরা প্যারেন্ট ক্লাস, অর্থাৎ যে সবার উপরে থাকবে সে হচ্ছে প্যারেন্ট ক্লাস, বা ওটাকে বলতে পারো মেইন ক্লাস, বা এটাকে আরেকটা নাম দিতে পারো, সেটা হচ্ছে সুপার ক্লাস। 3টা নাম দিতে পারবা। আর এই যে এটাকে তুমি দিতে পারবা 3টা সেমই নাম। একটা প্রথমটা হচ্ছে ড্রাইভড ক্লাস, 1 নম্বরে ড্রাইভড ক্লাস, 2 নম্বরে তো বলবা সাব ক্লাস, এবং 3 নম্বরে যে জিনিসটা বলবা সেটা কি জানো? চাইল্ড ক্লাস। চাইল্ড ক্লাস। দেখো একটা ক্লাসে কয়টা করে নাম? 3টা করে নাম। এটাকে আমরা প্যারেন্ট ক্লাস বলতেছি। এই ক্লাসটাকে বলতেছি প্যারেন্ট ক্লাস, মেইন ক্লাস বা সুপার ক্লাস। আর এটাকে কি বলতেছি? ড্রাইভড ক্লাস, সাব ক্লাস বা হচ্ছে চাইল্ড ক্লাস। দেখো আমি এই ক্লাসের, এই যে বি ক্লাসের মধ্যে এই এটাকে কি করে দিছি দেখো তো?
ইমপ্লিমেন্ট বা এক্সটেন্ড করে দিছি। এক্সটেন্ড মানে কি জানো, পরিবর্ধন করা, আমার যে ক্ষমতা ছিল তার সাথে আরো ক্ষমতা যোগ করা। দেখো আমার কিন্তু 2 বিঘা আছে, আর আমি বি এর মধ্যে আবার এ কে নিয়ে আসছি। কি এটা কিন্তু এ কে বলতেছে না, এই নামগুলো হচ্ছে এই বি এর নাম, এই বি ক্লাসের নাম হচ্ছে এগুলা, আর এই ক্লাসের নাম তো এগুলা, বুঝতেই পারছো। আর এই বি ক্লাসের মধ্যে কাকে নিয়ে আসছি দেখো তো, এ কে নিয়ে আসছি। তার মানে কি হলো, এই বি এর ক্ষমতা আরো বৃদ্ধি পাইলো, এর মধ্যে যা ছিল সেগুলা বি এর মধ্যে চলে আসলো। আমরা যদি এই ক্লাসের আওতায় প্রিন্ট করি, এ কে প্রিন্ট করি, লিখি যে প্রিন্ট এভাবে যদি লিখি, তাহলে আমরা এই একটা আউটপুটে দেখতে পারবো। এর মানে কি বোঝাচ্ছে বলো তো, দেখো তো আমাদের এই ক্লাসে এর মান আছে, এর মান আছে নাই, তারপরেও আমরা এই ক্লাসের আওতায় এ কে প্রিন্ট করতে পারতেছি। এর মানে কি, এর মানে হচ্ছে এই যেটা, যে আমরা বি ক্লাসটার মধ্যে এই ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করছি বা নিয়ে আসতে পারছি। এটাই মূলত হচ্ছে ইনহেরিটেন্স প্রক্রিয়া। আপনারা কি বুঝেছেন একটু বলেন। প্রোগ্রামিং করতে আরো ভালোভাবে বুঝবা, বাট এটা বোঝা ইম্পর্টেন্ট মোস্ট। আগে ইনহেরিটেন্সটা বুঝছো, এখন আসো ইনহেরিটেন্সের প্রকারভেদ। ইনহেরিটেন্সের প্রকারভেদ, ইনহেরিটেন্সের প্রকারভেদ। আমাদের পাইথন প্রোগ্রামিং এ ইনহেরিটেন্স 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। ইনহেরিটেন্স কত প্রকার? আমাদের পাইথনের ভাষায় ইনহেরিটেন্স টোটাল 4 প্রকার। নাহিনিহু চৌধুরী আসে নাই, আলহামদুলিল্লাহ ভাইয়া। ডেফিনিশন এর স্টেট এক্সাম্পল দিলে এভাবে আরো ভালো বুঝবো হয়তো। ভাইয়া ডেফিনিশনের সাথে এক্সাম্পল দিলে, হ্যাঁ হ্যাঁ, গুড প্রশ্ন বলছো। এক্সাম্পল দিব, কিন্তু আমি তোমাদের প্রোগ্রামিং করাইতে বেশি এক্সাম্পল দিব, মানে একদম প্র্যাকটিক্যালি করাই দেখাবো যে এই জিনিসটা এখানে আসলো কেন, কিভাবে আসলো। যেমন এখানে 2টা ক্লাস লিখে দেখালাম না, এরকম করে প্রোগ্রামিং করে দেখাবো। এটা তো শুধু লিখলাম যে এটা লিখলে আসবে, আর আমরা প্রোগ্রামিং করার সময়, কম্পিউটারে করার সময় আউটপুটটা দেখবো যে আসলো কিনা, তারপরে কেন আসলো ওইটা নিয়ে আলোচনা হবে। বুঝতে পারছো? আমি সাজায় রাখছি, ইনশাল্লাহ সমস্যা নেই, তোমাদের তারা হবে না। হ্যাঁ, তবে তোমার প্রশ্নটা ভালো, গুড, ভালো প্রশ্ন করছো। তাহলে ইনহেরিটেন্স কত প্রকার? ইনহেরিটেন্স 4 প্রকার। 1 নম্বর হচ্ছে আমার নাম লিখবা, 1 নম্বর হাফিজ ভাইয়া, এটা মার্কার নষ্ট হয়ে গেছে। দুই নম্বরে লিখবো হচ্ছে মাল্টিপল, মাল্টিপল। এবং 3 নম্বরে লিখবা মাল্টি লেভেল। আর 4 নম্বরে লিখবা হায়ারার্কিক্যাল। এই 4 প্রকারের ইনহেরিটেন্স আছে। 1 নম্বর হচ্ছে হাফিজ ভাইয়া ইনহেরিটেন্স, 2 নম্বর হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স, 3 নম্বর হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, এবং 4র্থ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। অনেকেই এটা নিয়ে কনফিউজড, অনেকেই অলরেডি ক্লিয়ার হয়ে গেছে যে এটা আমি কি বুঝাইতে চাইছি। এইটার মানে হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। হ্যাঁ, সিঙ্গেল। তাহলে ইনহেরিটেন্স কত প্রকার? 4 প্রকার। প্রথমটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, দ্বিতীয়টা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স, তৃতীয়টা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, এবং নাম্বার 4 হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। তাহলে প্রথমে আসো সিঙ্গেল ইনহেরিটেন্সের কাছে। সিঙ্গেল ইনহেরিটেন্স বলতে কি বুঝাইলাম? আমি এই যে একটু আগে এ ক্লাস এবং বি ক্লাস লিখছিলাম না, ওই যে এক্সাম্পলটা, ওই এক্সাম্পলটাই মূলত হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্সের একটা এক্সাম্পল, যেখানে শুধুমাত্র একটি প্যারেন্ট ক্লাস থেকে বৈশিষ্ট্য ইনহেরিট করে আমাদের চাইল্ড ক্লাসে নিয়ে আসা হবে। ওই এক্সাম্পলটাকে আমরা কি বলবো? ওই এক্সাম্পলটাকে আমরা বলবো মূলত সিঙ্গেল ইনহেরিটেন্স এক্সাম্পল। ইনহেরিটেন্স সম্পূর্ণ হইতে গেলে অবশ্যই 2টি ক্লাস লাগবে। কেন? কারণ একটা ক্লাসের বৈশিষ্ট্য আর একটা ক্লাসে নিয়ে আসলেই আমাদের ইনহেরিটেন্স ঘটবে, অন্যথায় পসিবল ইম্পসিবল। হ্যাঁ, তাহলে এর মানে কি? 2টা ক্লাস থাকাই মানে হচ্ছে ইনহেরিটেন্স প্রক্রিয়া ঘটা, এবং ওইটাই হচ্ছে মূলত সিঙ্গেল ইনহেরিটেন্স। এতটুকু মনে রাখলেই হবে, আর কিছু না।
সিঙ্গেল ইনহেরিটেন্স কিরকম, এই যে এখানে লিখছিলাম না ক্লাস এ, একটা এ ভেরিয়েবল বি ভেরিয়েবল, ঠিক আছে, তারপরে ক্লাস বি, এটার মধ্যে কি নিয়ে আসলাম, এটাকে নিয়ে আসলাম, হ্যাঁ, এখানে ক্লাস সি, এই যে এটাই মূলত আমাদের সিঙ্গেল ইনহেরিটেন্স, কি বলতো, এটাই হচ্ছে আমাদের সিঙ্গেল ইনহেরিটেন্স, মানে প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্য চাইল্ড ক্লাসে নিয়ে আসলাম, এটাই হয়ে গেল আমাদের সিঙ্গেল ইনহেরিটেন্স, বুঝতে পারছো। এবার আসো আমাদের মাল্টি লেভেলে, মাল্টিপল একটু পরে। মাল্টিপল মানে কি বলতো, মাল্টিপল মানে হচ্ছে বহু, কি বলতো, বহু। যখন আমাদের এই একটা প্যারেন্ট ক্লাসের অনেকগুলা সাব ক্লাস হবে, এটাও একটা সাব ক্লাস, এটা একটা সাব ক্লাস, এটা একটা সাব ক্লাস, আর এটা কি বলতো, মেইন ক্লাস। মেইন ক্লাস বলতে আমি বুঝাচ্ছি তোমাদেরকে প্যারেন্ট ক্লাস, কি ক্লাস, প্যারেন্ট ক্লাসকে বুঝাচ্ছি, আর এগুলো কি বলতো, সাব ক্লাস, সবগুলো সাব ক্লাস। তাহলে একটা মেইন ক্লাস থেকে যখন অনেকগুলো সাব ক্লাস ক্রিয়েট করা হবে বা ইনহেরিট করা হবে, বা একটা মেইন ক্লাসের বৈশিষ্ট্য অনেকগুলো সাব ক্লাস বৈশিষ্ট্য আনয়ন করা হবে বা ড্রাইভ করা হবে, সেটাকে আমরা বলবো কি, মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টি মানে কি, বহু ইনহেরিটেন্স মানে কি, তাহলে একটা প্যারেন্ট ক্লাসের আওতায় যদি দুই বা ততোধিক কি হয়, দুই বা ততোধিক সাব ক্লাস, আই মিন হচ্ছে চাইল্ড ক্লাস তৈরি হয়, সেগুলোকে আমরা বলবো মাল্টিপল ইনহেরিটেন্স, ঠিক আছে, এতটুকুই। এরপরে আসো মাল্টি লেভেল। মাল্টি লেভেল একটু ইম্পর্টেন্ট, আমি কি বলি ভালো করে শোনো। মাল্টি লেভেল ইনহেরিটেন্স কাকে বলে? মাল্টি লেভেল ইনহেরিটেন্স এমন এক ধরনের ইনহেরিটেন্স যেখানে কোনো একটি সুপার ক্লাসের সাব ক্লাস অপর কোনো, আবার বলি ভুল হয়েছে, মাল্টি লেভেল ইনহেরিটেন্স কোনো সাব ক্লাস যদি অপর কোনো সুপার ক্লাসের সাব ক্লাস হতে, ভালো করে বলো, কোনো সাব ক্লাস যদি তার অপর কোনো সুপার ক্লাসের সাব ক্লাস হতে দুই বা ততোধিক বৈশিষ্ট্য ইনহেরিট করে, তবে তাকে বলা হয় মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আবার শোনো, কোনো সাব ক্লাস যদি তার কোনো সুপার ক্লাস, আই মিন প্যারেন্ট ক্লাসের সাব ক্লাস হতে দুই বা ততোধিক বৈশিষ্ট্য বা এক বা একাধিক বৈশিষ্ট্য ইনহেরিট করে, তবে তাকে কি বলা হবে, মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলা হবে। বিষয়টা কিরকম দেখো, এখানে ক্লাস কিন্তু তিনটা আছে, যদি কোনো সাব ক্লাস অপর কোনো সুপার ক্লাসের সাব ক্লাস, তার মানে ক্লাস অবশ্যই তিনটা থাকতে হবে, মাস্ট বি, হ্যাঁ। তো ধরো এইটা একটা ক্লাস, এটা হচ্ছে আমাদের এ ক্লাস, হ্যাঁ, তাহলে এই এ ক্লাস, তাহলে এখনো কিন্তু সাব ক্লাস বানিয়ে, এটাকে আমরা কি বলবো, এটাকে প্যারেন্ট ক্লাস, পি দ্বারা প্যারেন্ট ক্লাস বোঝাচ্ছে, ঠিক আছে। আবার মনে করো এইখানে একটা ক্লাস আছে, এইটা হচ্ছে বি ক্লাস, তাহলে এ ক্লাসের তুলনায় বি কিন্তু সাব ক্লাস, বি কি, এ ক্লাসের তুলনায় বি হচ্ছে সাব ক্লাস, কারণ এর নিচে আছে, অবশ্যই এর বাচ্চাকে বি, ঠিক আছে। তাহলে আমার ক্লাস লাগবে কয়টা, তিনটা, তাহলে আরেকটা বানিয়ে ফেলাও, এখানে আরেকটা বানিয়ে ফেলাও, এই হচ্ছে আমাদের আরেকটা, এটা হচ্ছে সি ক্লাস, এটাও কিন্তু একটা সাব ক্লাস, কিন্তু দেখো তো সি ক্লাসের উপরে কে আছে, বি আছে, তাহলে সি ক্লাসের তুলনায় কিন্তু বি প্যারেন্ট ক্লাস, তার মানে কি, আমরা বি কে বলতে পারি প্যারেন্ট ক্লাস, এবং উভয় আবার কি, সে আবার চাইল্ড ক্লাসও, মানে হচ্ছে এটা হচ্ছে এখন দাদা, বিটা হচ্ছে বাবা, এবং সিটা হচ্ছে তার বাবার ছেলে। দেখো, বাবা আমাদের দাদার ছেলে এবং আমাদের বাবা, মানে নিচে দুইটা ছেলে এবং বাবা, তাই না, এই জন্য আমরা এরকম সাব ক্লাস এবং প্যারেন্ট ক্লাস কে বি। তাহলে এই বি কার সাব ক্লাস, এর সাব ক্লাস, বি কার প্যারেন্ট ক্লাস, সি এর প্যারেন্ট ক্লাস। তাহলে আমাদের সংজ্ঞায় কি ছিল, যদি কোনো সাব ক্লাস, ধরো সাব ক্লাসটা সি, যদি কোনো সাব ক্লাস কোনো একটি সুপার ক্লাসের অপর কোনো সাব ক্লাস হতে, তার মানে কি, এই সি ক্লাসটা যদি এই এ ক্লাসের সাব ক্লাস বি হতে দুই বা ততোধিক বৈশিষ্ট্য ইনহেরিট করে, তবেই তাকে বলা হবে আমাদের মাল্টি লেভেল ইনহেরিটেন্স। বুঝছো, বলো, যদি বুঝে থাকো একটু বলো যে ভাইয়া ইটস ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। ভাইয়া ডেফিনিশন, আচ্ছা ভাইয়া বইয়ে 5 প্রকার লিখছে ভাইয়া, আচ্ছা 5 প্রকার লিখছে, তাহলে একটা মিস্টেক আছে, সেটা হচ্ছে হাইব্রিড ইনহেরিটেন্স। হ্যাঁ, হাইব্রিড মূলত এই তোমার সিঙ্গেল, মাল্টিপল, মাল্টি লেভেল, হায়ারার্কিক্যাল ইত্যাদির একটা মিশ্রণ, ওটা হচ্ছে হাইব্রিড, তার মানে তাহলে হচ্ছে জ্বালাই 4 প্রকারের, হ্যাঁ, এটা মিস্টেক, 5 প্রকার লিখে নাও, বা 4টা শেখো, হাইব্রিডটা আপাতত স্কিপ করো, যেহেতু লিখি নেই। তাহলে এই 4টা মিলে যে ইনহেরিটেন্স হয় সেটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড মানে কি বলতো, ওইখানে অনেক কিছুর ডেফিনেশন থাকে, হ্যাঁ, যেমন হাইব্রিড গাড়িতে এখন গ্যাসে চলে, আবার তেলে চলে, আবার ব্যাটারিতে চলে,
তার মানে কি ওখানে মাল্টিপল সিস্টেম আছে, তার মানে আমরা হাইব্রিড ইনহেরিটেন্স বলতে বুঝবো যে এই চারটার সংমিশ্রণ। সিম্পল। জি অনেক ভাইয়া আরেকবার, আচ্ছা আরেকবার আমি বুঝাচ্ছি, প্রবলেম নাই, এমনি বলবা যে ভাই আমি বুঝতে পারিনি, আমি রিপিট করবো, কোনো সমস্যা। এবার একটু ভালো করে মনোযোগ দাও। আমরা মাল্টি লেভেলে আছি, কোথায় আছি? মাল্টি লেভেলে আছি। মাল্টি লেভেল ইনহেরিটেন্স কাকে বলে? যদি কোনো সাব ক্লাস তার অপর কোনো সুপার ক্লাসের সাব ক্লাস হতে, যদি কোনো সাব ক্লাস তার অপর কোনো সুপার ক্লাসের সাব ক্লাস হতে কি করে? যদি কোনো সাব ক্লাস তার অপর কোনো সুপার ক্লাসের, অপর বলতে কি বলতেছে? বি, বি ক্লাসের সুপার ক্লাসকে এ, মানে মেইন ক্লাসকে এ, কে বলো? এ। তাহলে এই এ ক্লাসের সাব ক্লাস আবার কে? বি। তাহলে আমরা বৈশিষ্ট্য কাজ করব বি থেকে। আমাদের সংজ্ঞাটা একবার বুঝো। যদি কোনো সাব ক্লাস তার অপর কোনো সুপার ক্লাস, আই মিন অপর কোনো প্যারেন্ট ক্লাসের সাব ক্লাস হতে দুই বা ততোধিক বৈশিষ্ট্য ইনহেরিট করে, তাকে আমরা বলবো মূলত মাল্টি লেভেল ইনহেরিটেন্স। দেখো, যদি কোনো সাব ক্লাস অপর কোনো সুপার ক্লাসের সাব ক্লাস, যদি কোনো সাব ক্লাস অপর কোনো সুপার ক্লাসের বা প্যারেন্ট ক্লাসের সাব ক্লাস, তাহলে এই প্যারেন্ট ক্লাসের সাব ক্লাসকে বি না? বি। আর এর সুপার ক্লাসকে বি, সি এর সুপার ক্লাসকে বি, আর বি এর সুপার ক্লাসকে অবশ্যই এ। তাহলে আমাদের সংজ্ঞায় কি আছে? যদি কোনো সাব ক্লাস অপর কোনো সুপার ক্লাসের সাব ক্লাস হতে দুই বা ততোধিক বৈশিষ্ট্য ইনহেরিট করে, তবেই তাকে কি বলবে? মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলবে। বুঝছো? বুঝলে একটু দ্রুত বলো যে ভাইয়া এখন আমরা বুঝতে পারছি। তাড়াতাড়ি বলো, শেষ করতে হবে। হ্যাঁ, হায়ারার্কিক্যাল পড়লে আমাদের শেষ। হ্যাঁ, অ্যাকসেপ্ট করে দিছি ভাইয়া। এটা প্র্যাকটিক্যাল দেখেন, অবশ্যই প্র্যাকটিক্যাল দেখাবো, সমস্যা নেই। হ্যাঁ, ক্লিয়ার, ওকে। এখন আমরা একটু ইয়াটা দেখি, কি বলতো? এখন আমরা একটু হচ্ছে হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যাল বলতে কি বোঝায় জানো? যদি একটি সাব ক্লাসের, না যদি একটি প্যারেন্ট ক্লাসের, এটা হচ্ছে এ ক্লাস, এটা হচ্ছে আর একটা সাব ক্লাস, এই হচ্ছে আমাদের ইনহেরিটেন্সের। হ্যাঁ, তাহলে এগুলো সবগুলো সাব ক্লাস। হ্যাঁ, সবগুলো সাব ক্লাস। দেখো এখানে যদি আমরা আর একটা নেই, ডি, ডি এর প্যারেন্ট ক্লাস সি, সি এর প্যারেন্ট ক্লাস বি, বি এর প্যারেন্ট ক্লাস এ, সবাই একটা করে প্যারেন্ট ক্লাস। আবার এ এর প্যারেন্ট ক্লাস সাব ক্লাস বি, আবার বি এর সাব ক্লাস সি, সি এর সাব ক্লাস কিন্তু ডি। এই প্রত্যেকটা সাব ক্লাস এবং প্যারেন্ট ক্লাসের যদি দুই বা ততোধিক সাব ক্লাস হয়, তবে তাকে কি বলা হবে জানো? হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। যদি কোনো সাব ক্লাসের দুই বা ততোধিক, সরি সাব ক্লাস না, যদি কোনো প্যারেন্ট ক্লাসের দুই বা ততোধিক সাব ক্লাস হয় বা থাকে, তবে তাকে বলা হবে হায়ারার্কিক্যাল। মানে একটি প্যারেন্ট ক্লাসের দুইটি বা দুইয়ের অধিক সাব ক্লাস থাকতে পারে, দুইটি বা দুইয়ের অধিক সাব ক্লাস থাকতে পারে, দুইটি বা দুইয়ের অধিক সাব ক্লাস থাকতে পারে। ডি এর প্যারেন্ট ক্লাস সি, সি এর প্যারেন্ট ক্লাস বি, বি এর প্যারেন্ট ক্লাস এ। সিম্পল, বুঝছো? হায়ারার্কিক্যাল এইটা প্রোগ্রামে ভালো বুঝবে, এখন বুঝতেছো না কিন্তু জাস্ট খালি এই 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 গাছের মতো পাতাগুলোকে মনে রেখো যে একটা প্যারেন্ট ক্লাসে দুইটা করে সাব ক্লাস থাকতে পারবে। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের হায়ারার্কিক্যাল, আর মাথা ঘামানোর দরকার নেই। ঠিক আছে?